গত 2 দশকে যুক্তরাষ্ট্র যে সবচেয়ে কার্যকর এবং আধুনিক সামরিক প্রযুক্তি তৈরি করেছে তা হলো স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্ক। এটি যুদ্ধক্ষেত্রের কৌশল ও ধারণাকে পুরোপুরি পাল্টে দিয়েছে। বর্তমানে বিশ্বের অনেক দেশই গোয়েন্দা ও নজরদারি স্যাটেলাইট ব্যবহার করে, কিন্তু শত্রুর ঘাঁটি থেকে সরাসরি লাইভ ভিডিও ফিডব্যাক দেওয়ার মতো সক্ষমতা কারো নেই। একমাত্র যুক্তরাষ্ট্রের স্টারলিংক স্যাটেলাইট তা করতে পারে। শত্রু শত কিলোমিটার দূরে থাকলেও নিজের ডেস্কে বসে আপনি তার গতিবিধি দেখতে পারবেন। শুধু তাই নয়, মিসাইল কিংবা ড্রোনের রিয়েল টাইম টার্গেট গাইডেন্স দেওয়ার ক্ষমতাও এই স্যাটেলাইট সিস্টেমের রয়েছে। এর প্রভাবেই রাশিয়ার মতো পরাশক্তি কৌশলগতভাবে চাপে পড়েছে। চীন পর্যন্ত এই প্রযুক্তিকে মোকাবেলা করার জন্য প্রায় $15 বিলিয়ন বিনিয়োগ করে লেজার অস্ত্র তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে। পরিকল্পনা অনুযায়ী স্টারলিংক তাদের আকাশ সীমায় প্রবেশ করলে এই লেজার অস্ত্র দিয়ে তা প্রতিহত করবে। আগে যুক্তরাষ্ট্র কোনো দেশে সামরিক ঘাঁটি স্থাপনের দাবি করত, কিন্তু এখন তারা শুধু স্টারলিংক প্রবেশাধিকার চায়, কারণ এই স্যাটেলাইট নেটওয়ার্ক দিয়েই যুক্তরাষ্ট্র তার সামরিক ও কৌশলগত লক্ষ্য পূরণ করতে সক্ষম। স্পেস এক্স ইতিমধ্যেই প্রায় 7,600 স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে এবং ভবিষ্যতে প্রায় 34,000 স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। এর ফলে পুরো বিশ্ব যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগতভাবে আওতায় চলে আসবে। তবে এরই মধ্যে ইরানও বিকল্প ব্যবস্থা তৈরির উদ্যোগ নিয়েছে। তারা সোলেইমানি স্যাটেলাইট প্রকল্প নামে নিজস্ব সামরিক স্যাটেলাইট সিস্টেম গড়ে তুলছে, যদিও এটি বৈশ্বিক নয় বরং মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। প্রথম প্রোটোটাইপ স্যাটেলাইট ইতিমধ্যেই মহাকাশে পাঠানো হয়েছে এবং অচিরেই দ্বিতীয় প্রোটোটাইপ উৎক্ষেপণ করা হবে। পরিকল্পনা অনুযায়ী 2026 সালের মাঝামাঝি সময়ের মধ্যে 20টি স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়ে প্রকল্পটি সম্পন্ন করবে ইরান। এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। স্টারলিংক পুরো পৃথিবীতে ইন্টারনেট অ্যাক্সেস দেয়, কিন্তু ইরানের প্রকল্পটি শুধুই সামরিক। এর নেটওয়ার্ক সাধারণত ওয়েবসাইটে প্রবেশের সুযোগ দেবে না, বরং একে কেবলমাত্র সামরিক যোগাযোগ, ড্রোন, রাডার ও সেন্সর সিস্টেমের জন্য ব্যবহার করা হবে। এই প্রযুক্তি মূলত ন্যারোব্যান্ড আইওটি ভিত্তিক। এটি সেন্সর ও স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থা নিয়ন্ত্রণ, নজরদারি এবং যুদ্ধক্ষেত্রে যোগাযোগ নিশ্চিত করার জন্য তৈরি করা হচ্ছে। চীনে এই প্রযুক্তি ইতিমধ্যেই ব্যবহার শুরু হয়েছে। এমনকি পাকিস্তান সম্প্রতি ভারতের বিরুদ্ধে PL-15 দীর্ঘপাল্লার মিসাইল ব্যবহার করেছে, যেটি স্যাটেলাইট গাইডেড সিস্টেমের মাধ্যমে শত শত কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ইরানও ঠিক এই ধরনের প্রযুক্তি আয়ত্ত করার চেষ্টা করছে, তবে ইরান স্বীকার করেছে এই প্রযুক্তি আয়ত্ত করা অত্যন্ত জটিল। স্যাটেলাইটকে লো আর্থ অরবিটে স্থিতিশীলভাবে ধরে রাখা এবং কার্যকরভাবে পরিচালনা করা অনেক বড় চ্যালেঞ্জ। এজন্য তারা রাশিয়ার রকেটের সহায়তায় প্রাথমিক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। ভবিষ্যতে চীনও এই প্রকল্পে সহযোগিতা করতে প্রস্তুত। তো বলা যায়, ইরান একটি দীর্ঘ এবং কঠিন পথে যাত্রা শুরু করেছে। আত্মনির্ভরশীলতা ছাড়া যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের মতো শক্তির মোকাবেলা করা সম্ভব নয়, এটাই ইরানের বার্তা। যদিও মুসলিম বিশ্বের অন্য দেশগুলো এখনও এই প্রযুক্তিগত সহযোগিতায় অনেকটা পিছিয়ে আছে। সাম্প্রতিক এক রিপোর্টে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA সতর্ক করে জানিয়েছে, ইরানের প্রযুক্তিগত সক্ষমতা আগের তুলনায় প্রায় 3 গুণ বৃদ্ধি পেয়েছে। তারা বলছে এই অগ্রগতি শুধু ইরানের ভেতর সীমাবদ্ধ নয়, বরং যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ ও মধ্যপ্রাচ্যে তাদের মিত্রদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এখন প্রশ্ন হলো, ইরানের এই সক্ষমতা কিভাবে এত দূর বাড়ল এবং কেন যুক্তরাষ্ট্র এটিকে তাদের আধিপত্যের জন্য বিপজ্জনক মনে করছে? চলুন শুরু থেকে বিষয়টা বুঝে নেই। স্ক্রিনে আপনারা এখন যে জায়গাটা দেখছেন সেটা হলো পারস্য উপসাগরের বিশাল পার্স গ্যাস ক্ষেত্র।
এটি বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসের মজুদ ক্ষেত্র, যা ইরান ও কাতারের সীমান্তে বিভক্ত। এখানে মোট রিজার্ভ রয়েছে প্রায় 51 ট্রিলিয়ন ঘনমিটার গ্যাস এবং প্রায় 50 বিলিয়ন ব্যারেল কনডেনসেট, যা পৃথিবীর মোট গ্যাস রিজার্ভের প্রায় 7%। 1971 সালে এটি আবিষ্কারের পর আন্তর্জাতিক আইনে ভাগাভাগির নিয়ম থাকলেও পশ্চিমা চাপের কারণে কাতার এককভাবে বিদেশি কোম্পানিগুলোকে দিয়ে উৎপাদন শুরু করে এই গ্যাস ক্ষেত্রে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি ও চীনের কোম্পানিগুলো একের পর এক কাতারের অংশ থেকে গ্যাস উত্তোলন করতে থাকে, কিন্তু যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার কারণে ইরান শুরুতেই উৎপাদন করতে পারেনি। ফলাফল 1991 থেকে 2005 সাল পর্যন্ত কাতার একাই 214 বিলিয়ন ঘনমিটার গ্যাস উত্তোলন করে ফেলে, যেখানে ইরান কার্যত হাত গুটিয়ে বসে থাকে। এটাই ইরানের জন্য বিশাল অর্থনৈতিক ক্ষতি এবং প্রযুক্তিগত পিছিয়ে পড়ার কারণ হয়ে দাঁড়ায়। তবে সময় বদলেছে। ইরান সিদ্ধান্ত নিয়েছে নিজস্ব প্রযুক্তি দিয়েই সমুদ্রের নিচ থেকে গ্যাস উত্তোলন করবে তারা। যদিও এটি ছিল অত্যন্ত জটিল কাজ। 2900 ফিট গভীরে ড্রিলিং, 125 কিলোমিটার সাব সি পাইপলাইন তৈরি এবং শতাধিক কূপ খননের মতো চ্যালেঞ্জ তাদের সামনে দাঁড়ায়। 2021 সালে ইরান এই প্রকল্পে কাজ শুরু করে এবং এখন পর্যন্ত 27টি আলাদা ফেজে শত শত কূপ খনন করেছে। শুধু 11 নম্বর ফেজেই তারা 26টি কূপ সম্পন্ন করেছে। এর ফলে মাত্র কয়েক বছরের মধ্যে ইরান দৈনিক উৎপাদন ক্ষমতা 590 মিলিয়ন ঘনফুটে উন্নীত করেছে, যা কাতারের দৈনিক 650 মিলিয়ন ঘনফুটের প্রায় সমান। সবচেয়ে বড় বিষয় হলো ইরান মাত্র এক বছরে গ্যাস উৎপাদন ক্ষমতা 3 গুণ বাড়াতে সক্ষম হয়েছে। এই সক্ষমতা অব্যাহত থাকলে খুব দ্রুত ইরান কাতারকেও ছাড়িয়ে যাবে। এখন কাতারের সমস্যা হলো যে বিদেশি কোম্পানিগুলো এক সময় তাদের গ্যাস উত্তোলনে সহায়তা করেছিল, তারা আর নতুন করে বিনিয়োগে আগ্রহী নয়। কারণ যুদ্ধ শুরু হলে ইরান সহজেই এসব স্থাপনা ধ্বংস করে দিতে পারবে, ফলে বিনিয়োগকারীরা ঝুঁকি নিতে চাইছে না। অন্যদিকে ইরান নিজস্ব অর্থায়নে $17 বিলিয়ন নতুন প্রকল্পে হাত দিয়েছে, যা ভবিষ্যতে উৎপাদন অন্তত 3 গুণ বাড়াবে। এর অর্থ খুব শীঘ্রই ইরান হবে এই অঞ্চলের গ্যাস জায়ান্ট। এই উন্নতি শুধু অর্থনৈতিক দিক থেকে নয়, বরং ভূরাজনৈতিকভাবেও বিশাল প্রভাব ফেলেছে। কারণ ইরান ডলারের পরিবর্তে বিকল্প মুদ্রায় গ্যাস ও তেল বিক্রি শুরু করেছে। এতে মার্কিন ডলারের কৃত্রিম চাহিদায় বড় ধাক্কা লাগছে। এ কারণেই সিআইএ বলছে, ইরানের এই সক্ষমতা বন্ধ না করা গেলে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের আধিপত্য আর থাকবে না। এখন প্রশ্ন, যুক্তরাষ্ট্র কি ইরানের অগ্রগতি থামাতে পারবে, নাকি ইরান আরো দ্রুত শক্তিশালী হয়ে উঠবে? অত্যন্ত এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। বন্ধুরা, সঠিক তথ্য নির্ভর ও বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। নতুন কোনো বিশ্লেষণ নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাদেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।